আমার নাম আরব, পেশায় একজন পডকাস্ট হোস্ট। আমার পডকাস্টের নাম ভৌতিক বার্তা, যেখানে আমি ভৌতিক কাহিনী, অদ্ভুত অভিজ্ঞতা এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে আলোচনা করি। শ্রোতারা তাদের নিজস্ব অভিজ্ঞতা পাঠান, আমি সেগুলো শেয়ার করি এবং কখনো কখনো গবেষণা করেও নতুন কিছু তুলে আনি। তবে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি শেয়ার করতে এতদিন সাহস পাইনি। ঘটনাটি শুরু হয় 2022 সালের এক শীতল জানুয়ারি রাতে। একটা অচেনা ইমেল পাই। একজন অজ্ঞাত ব্যক্তি তার পুরনো পারিবারিক বাড়ি সম্পর্কে শেয়ার করতে চায়। ইমেলটি ছোট হলেও বেশ আকর্ষণীয় ছিল। সেখানে লেখা ছিল, আরব, আমি তোমার পডকাস্ট শুনি। আমার মনে হয় তুমি আমাদের পারিবারিক বাড়ি সম্পর্কে জানতে আগ্রহী হবে। এটি ঢাকার এক পুরনো অংশে অবস্থিত, 1885 সালে নির্মিত। বাড়িটিকে নিয়ে বহু গল্প রয়েছে, কিছু সত্য, কিছু হয়তো মিথ্যে। তবে আমি নিশ্চিত তুমি এখানে এলে অনেক সত্য উদ্ঘাটন করতে পারবে। যদি আগ্রহ জানো। আবিদ রায়হান, ঠিকানা শাহজাহান মঞ্জিল, পুরান ঢাকা। ইমেলটি পড়ার পর থেকেই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এমন অনেক মেল পাই, কিন্তু এটার মধ্যে কিছু কিছু অদ্ভুত একটা টান ছিল। পুরান ঢাকার ঐতিহাসিক বাড়ি, তার গা চমচমে কাহিনী, এসব নিয়ে কাজ করার লোভ সামলানো কঠিন। পরের দিন আবিদের দেওয়া নম্বরে ফোন দিলাম। অপাশে ভাঙা গলায় একজন কথা বললেন। নিজের নাম আবিদ বললেও তার কণ্ঠে ছিল আতঙ্কের চাপ। তিনি বললেন, আপনি আসলে বুঝবেন আমি কেন আপনাকে এই ইমেল করেছিলাম। আমাদের পরিবারে একের পর এক মৃত্যু হচ্ছে। আমি আর পারছি না। হয়তো এই বাড়ি অভিশপ্ত। আপনি এসে দেখুন। আপনি পডকাস্টে যা খুঁজছেন তার সবই এখানে পাবেন। তার গলার ভারসাম্যহীনতা এবং বারবার হচট খাওয়া কথাগুলো আমাকে ভাবিয়ে তুলছিল। আমি প্রশ্ন করলাম, বাড়িটা এখন কোথায় আছে? উনি বললেন, শাহজাহান মঞ্জিল। ঠিকানাটা তো মেলে দিয়েছি। সন্ধ্যার পর চলে আসবেন। তবে সাবধান, সন্ধ্যার আগে কিছুতেই বাড়িতে ঢুকবেন না। এই কথায় আমার মনে আরও হাজারো প্রশ্ন জাগল। কেন সন্ধ্যার আগে ঢোকা যাবে না? বাড়িটা কি সত্যি অভিশপ্ত? কোনো কাহিনী না শুনেই এক পা বাড়িয়ে দিলাম। পরের দিন সন্ধ্যায় আমি আমার রেকর্ডিং সরঞ্জাম, কিছু খাবার এবং একটি ব্যাটারি চালিত টর্চ লাইট নিয়ে বের হলাম। ঠিকানা অনুসারে গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম পুরান ঢাকার সেই এলাকায়, শাহজাহান মঞ্জিল। বাইরে থেকেই মনে হচ্ছিল বাড়িটা সময়ের শিকার। তার বড় সড়ো লোহার গেট আর মলিন দেয়ালের সময়ের চাপ। গেটের সামনে দাঁড়াতেই শীতল বাতাসে শরীর কেঁপে উঠল। দূরে একটা পুরনো বটগাছের নিচে কুকুর খেউ খেউ করছিল, যেন কিছু অদৃশ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। গেটের পাশ থেকে আবিদ এগিয়ে এলেন, তার চেহারায় গভীর ক্লান্তি। তিনি আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। প্রথম পা ফেলতেই কেমন যেন শীতল একটা অনুভূতি আমাকে গ্রাস করল। মনে হচ্ছিল কোনো এক অজানা চোখ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আবিদ ফিসফিস করে বললেন, এই বাড়িতে রাত কাটানোর পর যে কেউ বদলে যায়। আপনি যদি সাহস না পান এখনই ফিরে যান। আমি জিজ্ঞেস করলাম, এটা কি আপনার কল্পনা নাকি সত্যি কিছু ঘটেছে? আবিদ হেসে বললেন, আপনি থাকলে সব বুঝবেন। আমি আর আবিদ তখন অন্ধকারে দাঁড়িয়ে আছি। বাড়ির পুরনো কাঠের দরজাটা মৃদু আওয়াজ তুলে খুলতেই ভেতরের ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ধরল। ঘরটা ছিল ধুলোয় ঢেকে থাকা, পুরনো আসবাবগুলো ভরা, দেয়ালে ঝোলানো ছবি, ভাঙা চেয়ারে পড়ে থাকা এক গাদা কাপড়, আর কোনায় জমে থাকা ধুলোর স্তূপ, সবই যেন কালের সাক্ষী। আবিদ আমাকে বসতে ইশারা করলেন। আমি ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে পড়লাম। তারপর তিনি ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, এই বাড়ি আমার দাদার দাদা শাহজাহান চৌধুরী 1885 সালে বানিয়েছিলেন। তিনি ছিলেন একজন জমিদার, তবে তাকে ঘিরে অনেক বিতর্ক ছিল। শোনা যায় তিনি কালো জাদু করতেন এবং এর মাধ্যমে নিজের প্রভাব বাড়াতেন। তিনি প্রচুর সম্পদ জমিয়েছিলেন, কিন্তু তার জীবন ছিল একাকিত্বে ভরা।
দাদা মারা যাওয়ার পর থেকেই এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আমি আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, কী ধরনের ঘটনা? আবিদ দম নিলেন, তার চোখে আতঙ্কের ছায়া। তারপর বললেন, এই বাড়িতে যারা থেকেছে তারা হয় পাগল হয়ে গেছে, নয়তো অস্বাভাবিকভাবে মারা গেছে। দাদার মৃত্যুর কয়েক মাসের মধ্যে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে মারা যায়। কেউ বলে তিনি আত্মহত্যা করেছেন, আবার কেউ বলে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। আমার বাবার ছোটোবেলাতেও বাড়িটা নিয়ে এমন অনেক কথা শুনতাম। শোনা যায় রাতে কেউ কেউ কাঁধার আওয়াজ শুনতো, আবার অনেকেই বলেছে সিঁড়িতে কারো পায়ের শব্দ পাওয়া যেত, যদিও সেখানে কেউ থাকতো না। আবিদ থামলেন। আমি তখন ঠান্ডা বাতাসের ঝাপটায় কাঁপছি। আমার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা হট যেন অতীতের অন্ধকার গল্পগুলো ধারণ করে রেখেছে। তবে আবিদের কথাই একটি জিনিস স্পষ্ট হলো, এই বাড়ির সাথে তার পরিবারের একটি অমুক সম্পর্ক ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার পরিবার এখন কোথায়? আবিদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমার বাবা মারা গেছেন হার্ট অ্যাটাকে। মা আর ছোটো বোন দেশের বাইরে থাকে। আমি একাই এখানে আছি, কারণ এই বাড়ি ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তবে আমিও জানি না আর কতদিন এখানে থাকতে পারবো। আমি টর্চ লাইটের আলোয় পুরো ঘরটা দেখছিলাম। হঠাৎ আমার নজর গেল ডাইনিং টেবিলের উপরে রাখা একটা কালো রঙের বাক্সে। সেটা ছিল সিল করা। আবিদও সেটা দেখে বললেন, ওটা স্পর্শ করবেন না, এটা দাদার সময় থেকে এখানে আছে, কেউ জানে না এর ভেতরে কি আছে। এই কথা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল, কিন্তু বাক্সটা খোলার সাহস করলাম না। রাত গভীর হতে থাকলো। আবিদ আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য, তবে রাতে দরজা বন্ধ করে রাখবেন, কিছু শুনলেও বের হবেন না। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি জিজ্ঞেস করলাম, কেন, কিছু ঘটবে? আবিদ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি তখন ঘড়ি দেখলাম, রাত 10:30। রুমের জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে মেঘ জমেছে, চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ একটা শব্দ কানে এলো। মনে হলো ঘরের বাইরে কেউ হাঁটছে। পায়ের শব্দটা ভারী, যেন কেউ ধীর গতিতে হাঁটছে। আমার গা শিউরে উঠল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শব্দটা ধীরে ধীরে আমার রুমের দিকে আসছিল। শব্দটা আমার দরজার সামনে থেমে গেল। মনে হলো কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি টর্চ লাইট বন্ধ করে নিঃশ্বাস আটকে বসে রইলাম। কয়েক সেকেন্ড পর দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখতে পেলাম। কেউ যেন নিচ হয়ে আমার রুমের ভেতরে তাকানোর চেষ্টা করছে। আমি দরজার নিচ দিয়ে সেই ছায়াটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ বাইরে দাঁড়িয়ে রুমের ভেতরে নজর রাখছে। আমার পুরো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। শব্দ করার সাহস হারিয়ে ফেলেছিলাম। মুহূর্তের জন্য মনে হলো এটা আমার কল্পনা হতে পারে, কিন্তু ছায়াটা একদম বাস্তব। আলতো করে টর্চ লাইট চালালাম। আলো দরজার নিচ দিয়ে বের হলো। ছায়াটা মুহূর্তের মধ্যে সরে গেল। মনে হলো সেটি দ্রুত সিঁড়ির দিকে চলে গেল। আমি তখন নিজের ভেতর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজার ছিটকিনি খুলে তাকালাম। করিডোরটা একদম নিস্তব্ধ, সেখানে কেউ নেই। কিন্তু সিঁড়ির কাছে একটা কুয়াশার মতো হালকা সাদা ছায়া নড়ে উঠল। আমি দম বন্ধ করে তা দেখছিলাম, কিন্তু সেটি খুব দ্রুত মিলিয়ে গেল। মনে হচ্ছিল কিছু একটা আমাকে নজরদারিতে রেখেছে। আবিদ আমাকে সাবধান করেছিল, কিন্তু সেই সাবধান বাণী ভুলে আমি সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। সিঁড়ির পুরনো কাঠের ধাপে ধাপে আমি পা ফেলছিলাম। নিচের ডাইনিং এরিয়ার কিছু একটা মৃদু আলো দিচ্ছিল, কিন্তু উৎসাহটা বুঝতে পারছিলাম না। নিচে পৌঁছে দেখি কালো বাক্সটা যেখানে রাখা ছিল তার ঢাকনাটা হালকা খোলা, অথচ কয়েক ঘন্টা আগেও আবিদ আমাকে বলেছিল এটা কখনো খোলা হয়নি। আমি বাক্সটার কাছে যেতেই পেছন থেকে আবিদের গলা শুনতে পেলাম, আপনি কি বাক্সটা খুলছেন? আমি চমকে পিছনে ঘুরে দেখলাম আবিদ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, তার চেহারায় উদ্বেগের চাপ। আমি বললাম, না, এটা এমনি খোলা, কিন্তু এর ভেতরে কি আছে?
আবিদ মুখ ঘুরিয়ে নিজ গলায় বলল, আমি জানি না, তবে এই বাক্সের সাথে দাদার মৃত্যু এবং পরিবারের অভিশাপের যোগসূত্র থাকতে পারে। দাদা মারা যাওয়ার পর থেকেই এই বাক্স রহস্যভাবে এখানেই রয়ে গেছে। আমি তার কথা শুনে বাক্সটাকে আরও কাছ থেকে দেখলাম। সেটার গায়ে অদ্ভুত কিছু প্রতীক আঁকা ছিল। প্রতীকগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো পুরনো জাদুটনা বা রিচুয়ালের অংশ হতে পারে। হঠাৎ আমার পিছনে প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে গেল। বাতাসে যেন ফিসফিসানির মতো আওয়াজ ছিল। কানে কানে কেউ যেন বলল, তোমরা ফিরে যাও, এখানে থাকার অধিকার তোমাদের নেই। আমি দ্রুত চারপাশে তাকালাম। কেউ নেই, কিন্তু সেই কণ্ঠস্বর এত বাস্তব ছিল যে আমি আতঙ্কে জমে গেলাম। আবিদও সেটা শুনেছিল কিনা জানতে চেয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু সে কেবল বলল, এই কণ্ঠস্বর আমি বহুবার শুনেছি, এগুলো এখন স্বাভাবিক মনে হয়। আমি তখন বুঝতে পারলাম এই বাড়িটা শুধু একটা অভিশপ্ত স্থান নয়, এইখানে কিছু আছে যা এই বাড়ির সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। বিভিন্ন অদ্ভুত আওয়াজ, দরজায় টোপ আর ফিসফিসানের ধারা চলতে থাকলো। মনে হচ্ছিল বাড়িটা জীবন্ত। পরদিন সকালে আবিদ আমাকে জানালেন, শাহজাহান মঞ্জিলের আসল রহস্য লুকিয়ে আছে তার দাদার লেখা একটা পুরনো ডায়েরিতে। তবে সেই ডায়েরি পাওয়া যায়নি। আমি তাকে বললাম, ডায়েরি খুঁজে বের করতে হবে, এছাড়া এর সত্যতা জানা সম্ভব নয়। আবিদ জানালো, ডায়েরি হয়তো এই বাড়ির কোথাও লুকানো আছে, কিন্তু সেটা খুঁজতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে। পরের দিন সকালটা ছিল ভারী আর অস্বস্তিকর। রাতের ঘটনাগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। আবিদের কথা মতো ডায়েরি খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। মনে হচ্ছিল সেই ডায়েরির ভেতরেই লুকিয়ে আছে শাহজাহান মঞ্জিলের সব ভয়ঙ্কর সত্য। আমরা দুপুরের দিকে খোঁজাখুঁজি শুরু করলাম। প্রথমে বাড়ির নিচতলার ঘরগুলো খুঁজতে লাগলাম। প্রতিটি ঘরেই পুরনো আসবাবপত্র, ধুলোয় ঢেকে থাকা পর্দা আর ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। ঘরের ভেতরে একটা মৃদু গ্রান ছিল, পুরনো কাঠের সাথে মিশে থাকা পচন আর স্যাঁতস্যাঁত দেয়ালের গ্রান। আবিদ আমাকে নিয়ে তার দাদার পুরনো স্টাডি রুমে গেল। ঘরটা বেশ বড়। দেয়াল জুড়ে কাঠের তাক ছিল, যেখানে সারি সারি পুরনো বই রাখা। আবিদ বলল, ডায়েরি হতো এই রুমেই আছে, কিন্তু এটাকে খুঁজতে গিয়ে একবার আমার দাদা মারা যান, তাই আমরা আর সাহস করিনি। তার কথা শুনে আমার ভিতর অদ্ভুত একটা ভয় জেগে গেল, কিন্তু কৌতূহল আমাকে থামতে দিল না। আমি তাকের এক একটা বই বের করে দেখছিলাম। বেশিরভাগ বইয়ের পাতা হলুদ হয়ে গেছে, কিন্তু বইতে আরবি ও উর্দু লেখা ছিল। কোনোটা আবার গা চমচমে ধরনের কালো জাদু বা রিচুয়ালের বই মনে হচ্ছিল। হঠাৎ একটি বইয়ের ভেতর থেকে আমি একটা পুরনো চাবি পেলাম। চাবিটা বেশ ভারী আর পুরনো। আমি আবিদকে দেখিয়ে বললাম, এই চাবিটা কোথায় ব্যবহার করা যায়? আবিদ তাকিয়ে বলল, আমি কখনো এটা দেখিনি, তবে দাদার ডায়েরির সাথে এর কোনো যোগসূত্র থাকতে পারে। চাবিটা হাতে নিয়ে আমরা স্টাডি রুমের প্রতিটি জিনিস খুঁজতে থাকলাম। একসময় আমার নজর গেল ঘরের এক কোণে রাখা একটা ভারী লোহার বাক্সের দিকে। সেটাই একটা তালা লাগানো ছিল। আবিদ বলল, এটা বহু বছর ধরে বন্ধ, কেউ জানে না এর ভেতরে কি আছে। আমি চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরালাম। ক্লিক শব্দে তালাটা খুলে গেল। আমার গলা শুকিয়ে গেল কি দেখব তা ভেবে। বাক্সটা খুলতেই তার ভেতরে একটা পুরনো চামড়ার ডায়েরি পাওয়া গেল। ডায়েরিটার চামড়ার মলাটে কালো রঙের অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল। প্রতীকগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো প্রাচীন গোপন বিদ্যার অংশ। আবিদ ফিসফিস করে বলল, এই ডায়েরি, এটাই দাদার। এতদিন ধরে এটা এখানেই ছিল। আমি ডায়েরিটা হাতে নিয়ে তার প্রথম পাতা খুললাম। পাতার উপরে কাপা কাপা হাতে লেখা ছিল, শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত নোট। কেউ যদি এটা খোলে তবে জেনে রাখো, এখানে যা লেখা আছে তা কেবল সত্য নয়, এটা তোমার জীবনের শেষ সত্য। এই লাইন পড়তেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।
মনে হলো ডায়েরি খুলে ফেলার সিদ্ধান্ত একটা বড় ভুল। ডায়েরির ভেতরে ছিল বাংলায় লেখা দাদার ব্যক্তিগত নোট। সেখানে একাধিক অদ্ভুত ঘটনা লিপিবদ্ধ করা ছিল। এক জায়গায় লেখা ছিল, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিই, এই বাড়িটাকে চিরকালের জন্য শক্তিশালী করার জন্য একটি রিচুয়াল করি। আমি জানতাম না তার প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর হবে। সেই রাতে আমি যে সত্তাটিকে ডাকলাম তা আমাকে ছাড়েনি। আজও সেই সত্তা এই বাড়িতে ঘুরে বেড়ায়। আমি পাতা উল্টাচ্ছিলাম। প্রতিটি পাতায় ছিল ভয়াবহ কাহিনীর টুকরো টুকরো বিবরণ। কিন্তু একটা অংশ আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। সেখানে লেখা ছিল, এই ডায়েরি যারা শেষ পাতায় পৌঁছাবে তারা সেই সত্তার মুখোমুখি হবে। এর পরিণতি ভয়ানক। আমরা ডায়েরি পড়া শেষ করার আগেই হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। জানালা এমনভাবে কাঁপতে লাগলো যেন বাইরে কোনো ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাইরে কোনো বাতাস ছিল না। আমার মনে হলো ডায়েরির কোনো অশুভ শক্তি জেগে উঠেছে। আবিদ আমাকে বলল, আমরা যদি এটা পড়া বন্ধ না করি তাহলে সে চলে আসবে। আমি প্রশ্ন করলাম, সে কে? আবিদ কাপা কণ্ঠে বলল, সে শাহজাহান চৌধুরী, যে সত্তাটিকে ডেকেছিলেন সে। আমাদের ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ বা কিছু রুমের দিকে এগিয়ে আসছে। শব্দটা থামলো দরজার সামনে। আমরা দুজন তখন একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। দরজার বাইরে ভারী পায়ের শব্দ থেমে গেছে, কিন্তু সেই উপস্থিতি স্পষ্ট অনুভব করছিলাম। হঠাৎ দরজাটা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো, যেন বাইরে থেকে কেউ মৃদু চাপ দিচ্ছে। আবিদ ফিসফিস করে বলল, কোনোভাবেই দরজা খুলবেন না, এটা আমাদের পরীক্ষা করছে। আমি দ্রুত ডায়েরির শেষ পাতা বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল প্রতিটা শব্দ যেন কোনো অন্ধকার শক্তিকে আমাদের দিকে টেনে আনছে। কিন্তু ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া গড়িয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। সেই ছায়া মেঝেতে লুটিয়ে লুটিয়ে এগোতে লাগলো, আর সাথে সাথে ঘরের তাপমাত্রা আরও কমে গেল। আমার শরীর যেন জমে যাচ্ছিল। সেই ছায়াটা ঠিক ডায়েরির সামনে থেমে গেল, যেন সেটাই তার লক্ষ্য। আবিদ তখন আতঙ্কিত কণ্ঠে বলল, ডায়েরিটা এভাবে বাইরে রাখতে নেই, এটা ওর শক্তি। ডায়েরিটা ওকে আটকে রেখেছে। আমি কোনো কিছু না ভেবে ডায়েরিটা তুলে নিয়ে বন্ধ করতে চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই ঘরের কোণ থেকে এক বিকট কণ্ঠস্বর শোনা গেল, তোমরা এটা স্পর্শ করার সাহস দেখালে, আমি যা করেছি তার ফল তোমাদের ভোগ করতে হবে। কণ্ঠটা এতটাই ভারী আর গা চমচমে ছিল যে আমি নিজেকে স্থির রাখতে পারছিলাম না। দরজাটা হঠাৎ সজোরে খুলে গেল, আর সেখান থেকে ঘন কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘরের ভেতরে ঢুকে পড়ল। ধোঁয়ার ভেতর থেকে একটা অমানসিক আকৃতি ফুটে উঠল। সেটা মানুষ নয়, অথচ মানুষের মতো। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। আমরা দুজন তখন এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলাম। আবিদ ফিসফিস করে বলল, এটাই সেই সত্তা, শাহজাহান চৌধুরীর ডাকা আত্মা। আমরা শেষ। সত্তাটা তখন ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার পায়ের ধাপে মেঝে কাঁপছিল। আমি ডায়েরিটা তুলে চিৎকার করে বললাম, তুমি কে? তুমি কি চাও? সত্তাটা থমকে দাঁড়ালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমি শাহজাহানের প্রতিশ্রুতি। সে আমাকে ডেকেছিল তার ক্ষমতার জন্য, কিন্তু প্রতিশ্রুতি ভেঙে পালিয়ে গিয়েছিল। আমি তার রক্ত চাই, আর এই বাড়ি আমার শাসনের অধীনে থাকবে। আমি চিৎকার করে বললাম, শাহজাহান মারা গেছে, তুমি আর কি চাও? সত্তা ঠান্ডা গলায় উত্তর দিল, তার বংশধররা আমার ঋণ পরিশোধ করবে, আর কেউ যদি এতে বাধা দেয় তার আত্মাও আমার হবে। এই কথা শুনে আবিদ চিৎকার করে উঠল, আমার পরিবার কখনো তোমার অংশ হবে না। আমি তোমার অভিশাপ ভাঙার পথ খুঁজে বের করব। সত্তাটা হেসে উঠল। তার হাসি ছিল অশুভ, একেবারে হৃদয় বিদারক।
তারপর ধোয়ার মতো মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমরা তখন প্রায় মেঝেতে লুটিয়ে পড়েছি। আমি আবিদকে বললাম, এই ডায়েরি আমাদের বাঁচাতে পারে। এর ভেতরে সেই রিচুয়ালের ভাঙার উপায় থাকবে হয়তো। আবিদ মাথা নেড়ে বলল, আমাদের হাতে বেশি সময় নেই, ও আবার ফিরে আসবে। আমি ডায়েরিটা জড়িয়ে ধরে অনুভব করলাম এর পাতা জুড়ে লেখা প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে ভয়ানক সত্য। কিন্তু সেই সত্যকে জানার অর্থ হবে আরও বিপদকে ডেকে আনা। আমার সামনে দুটি পথ ছিল। এক, এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া। দুই, ডায়েরির প্রতিটি পাতা পড়ে সেই অভিশাপ ভাঙার চেষ্টা করা। আবিদ আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি শেষ পর্যন্ত আমার পাশে থাকবে? আমি জানতাম আমার জীবন তখন এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে কৌতূহল আর আবিদের অসহায়তা আমাকে বাধ্য করল। আমি মাথা নেড়ে বললাম, আমরা লড়াই করব। তখনই এক তীক্ষ্ণ বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে গেল, আর ডায়েরির পাতা নিজে থেকেই উল্টে গেল। আমরা দুজনেই বুঝলাম ভয়ঙ্কর খেলা কেবল শুরু হয়েছে। ডায়েরির পাতাগুলো দ্রুত উল্টে যাচ্ছিল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে পাতা উল্টাচ্ছে। আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম, আর ডায়েরির ভেতর থেকে ফিসফিস করে বেরিয়ে আসা শব্দে মনে হচ্ছিল কেউ কোনো মন্ত্র পাঠ করছে। হঠাৎ একটা পাতা থেমে গেল। আমরা সেটার দিকে তাকিয়ে দেখলাম সেখানে পুরনো বাংলা ভাষায় লেখা ছিল, অভিশাপ মুক্তির উপায়, যে সত্তা ডাক পায় তাকে ফিরিয়ে দিতে হলে প্রাণের মূল্য চুকাতে হবে। ত্যাগ ছাড়া এটা ভাঙা সম্ভব নয়। আমি আর আবিদ একে অপরের দিকে তাকালাম। প্রাণের মূল্য চুকাতে হবে? এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম, এর মানে কি আমাদের কাউকে মরতে হবে? আবিদ গলা শুকনো কণ্ঠে বলল, দাদার ডায়েরি যেহেতু এটি বলছে, তাহলে এটাকে সত্য ধরে নিতে হবে। ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে একটা চাপা শব্দ শোনা যেতে লাগলো, যেন অনেক দূর থেকে কেউ হাঁটার আওয়াজ নিয়ে আসছে। সত্তা ফিরে এসেছে। আমরা তখন ডায়েরি হাতে নিয়ে পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু দরজা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। পুরো ঘরটা যেন একটা অদৃশ্য শক্তির হাতে বন্দী হয়ে পড়েছিল। সত্তার কণ্ঠ শোনা গেল, তোমরা পালাতে পারবে না। ডায়েরি আমার, এটা ছেড়ে দাও, না হলে তোমাদের শেষ পথ এখানে। আমার মনের মধ্যে তখন হাজারো ভাবনা, কিন্তু কিছু একটা আমাকে সাহস দিল। ডায়েরির শেষের দিকে পাতাগুলো উল্টে দেখলাম যেখানে রিচুয়ালের ভাঙার পদ্ধতি বিস্তারিত লেখা ছিল। সেখানে একটা বিশেষ জায়গায় লেখা ছিল, আগুনের চক্রে ডায়েরি স্থাপন করো, তারপরে রক্তের ত্যাগ দাও। এতে সত্তা তার জাদু থেকে মুক্ত হবে এবং এই মাটি শুদ্ধ হবে। আমি দ্রুত আবিদকে বললাম, আমাদের আগুনের ব্যবস্থা করতে হবে, কিন্তু রক্তের ত্যাগ কে দেবে? আবিদ স্থির হয়ে দাঁড়ালো, তারপর চুপচাপ বলল, এটা আমার পরিবারের অভিশাপ, আমি এটার জন্য দায়ী। রক্তের ত্যাগ আমার দেওয়া উচিত। আমি প্রতিবাদ করলাম, কিন্তু আবিদ দৃঢ় কণ্ঠে বলল, তুমি এখানে আটকা পড়েছ শুধুমাত্র আমার জন্য। তোমার জীবন ঝুঁকির মধ্যে ফেলে রাখবো না। আমরা দ্রুত ঘরের মেঝেতে একটা চক্র আঁকলাম, একটা টর্চের ব্যাটারি ভেঙে আগুন জ্বালালাম। ডায়েরিটা চক্রের কেন্দ্রে রাখতেই আশেপাশের বাতাস আরও ভারী হয়ে গেল। সত্তার কণ্ঠ যেন গর্জে উঠল, তোমরা কি মনে করো এইভাবে আমাকে থামাতে পারবে? আমি এখানে চিরন্তন। আবিদ তখন ছুরি হাতে তুলে নিল। আমাকে বলল, যাই হোক না কেন, তুমি চক্রের ভেতরে থাকো, আমি ত্যাগ স্বীকার করব। আমি তাকে থামাতে পারিনি। আবিদ নিজের হাত কেটে চক্রের মাঝখানে রক্ত দিল। মুহূর্তের মধ্যে একটা তীব্র আলো চক্র থেকে বেরিয়ে এলো, আর সেই আলো সত্তাটাকে কষ্টে চিৎকার করতে বাধ্য করলো। ঘরের ভেতর সমস্ত শক্তি এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। চারিদিকে গভীর নীরবতা নেমে এলো। আমি আবিদের দিকে তাকালাম। সে মাটিতে পড়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ডায়েরিটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। আমি নিস্তব্ধ ঘরটায় দাঁড়িয়ে ভাবছিলাম, সব কি সত্যি শেষ হলো, নাকি শাহজাহান মঞ্জিলের অন্ধকারের আরও স্তর লুকিয়ে আছে? সেই রাতে শাহজাহান মঞ্জিল অভিশাপ মুক্ত হলো। আবিদের আত্মত্যাগ
আমাকে নতুন করে জীবন দিল, কিন্তু এই অভিজ্ঞতা আমাকে গভীরভাবে নড়া দিল। এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে সেই সত্তার গর্জন শুনতে পাই। আমি জানি কিছু অভিশাপ চিরতরে মুছে যায় না, তারা কোথাও না কোথাও অপেক্ষা করে আবার ফিরতে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এটি এক রহস্যময়, অতিপ্রাকৃত, ভয়ঙ্কর এক যাত্রার সমাপ্তি। শাহজাহান মঞ্জিলের অভিশাপ ভাঙতে আবিদের আত্মত্যাগের মধ্য দিয়ে এক অন্ধকার যুগের অবসান ঘটে। তবে এই ঘটনা প্রমাণ করে মানুষের সাহস এবং আত্মত্যাগ এমনকি অতি প্রাকৃতিক শক্তির বিরুদ্ধেও জয়ী হতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, এই সত্তা কি সত্যি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, নাকি কোনো একদিন অন্য কোনো রূপে ফিরে আসবে? গল্পটি এখানে শেষ করা হয়েছে। জানি না কার কাছে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর পরবর্তী এমনই ভয়ানক ও ভয়ঙ্কর গল্প পেতে আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।